আসসালামু আলাইকুম। এসএসসির প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ৩ নাম্বার অধ্যায় মানে হচ্ছে বল অধ্যায় নিয়ে আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটি দিনাজপুর বোর্ড ২০২৪ সালে হচ্ছে বোর্ডে আসছে। তো দেখো, এইটা একটা সমসাময়িক সময়ের প্রশ্ন। ইনশাআল্লাহ এই প্রশ্নটা পড়লে এই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্ন তোমার সমাধান হয়ে যাবে। ধৈর্য ধরে ভিডিওটা দেখো। সো আমাদের উদ্দীপকটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে সমভরের দুটি গাড়ি পরস্পর থেকে ২০০ মিটার দূরে থেকে ১৫ মিটার পার সেকেন্ড ও ২০ মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সময় পরে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। তো এই কথাগুলো শুনে তোমার মাথা ঘুরাতে পারে, সেজন্য আমি চেষ্টা করব আগে হচ্ছে একটু ছবির দ্বারা পুরো ব্যাপারটা একটু বুঝিয়ে বলতে। তবে ছবি আঁকার জন্য আমরা যখন গ নাম্বার সমাধান করব আমাদের এমনিই ছবি আঁকতে হবে। আর এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের ক আর খ নাম্বার যে প্রশ্ন এটা আমরা সমাধান করব, তবে ভিডিও শেষের দিকে করব, ঠিক আছে? তো এটা আমরা পরে করব, আগে আমরা গ ঘ করে নিব। আমাদের বলছে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হলো। তো দেখো, আমাদের এই প্রশ্ন যদি সমাধান করতে হয় তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে যে আমাদের যে দুইটা গাড়ি আছে সেই দুইটা গাড়ির ভর নাকি সমান, কিন্তু এই ভরটা আবার দেওয়া নেই, তাই না? এই ভরটা কিন্তু কোথাও দেওয়া নেই। দেখো, গাড়ির ভর কোথাও দেওয়া আছে। তাহলে তুমি ধরে নাও, শুরুতেই ধরি ধরি গাড়ি দুটির ভর ধরি গাড়ি দুটির ভর হচ্ছে এম। এটা আমি ধরে নিলাম। এম বলতে কি বোঝাচ্ছি? আমি এম কেজি বোঝাচ্ছি আর কি এখানে, হ্যাঁ, এম কেজি। যাই হোক, সো এরকম না দেয়া থাকলে তোমরা সেটাকে ধরে নিবে। তো দুইটা গাড়ি বলছে পরস্পর থেকে ২০০ মিটার দূরে আছে। তাহলে আমরা একটা চিত্র আঁকি, চলো। আমি কিন্তু গাড়ি কত ভালো আঁকতে পারি না, সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তোমরা যারা খুব ভালো গাড়ি আঁকো তারা আমার ড্রয়িং দেখে হাইসো না, ঠিক আছে? কি যে আঁকতেছি, দাঁড়াও। আমি গাড়ি আঁকছি না কি আঁকছি এটা তোমরা বুঝতেই পারতেছো আমার ড্রয়িংয়ের যে লেভেল সেটা অলরেডি হয়তো বুঝে ফেলছো। আমি চেষ্টা করলে আঁকতে পারতাম গাড়ি, কিন্তু আসলে আমি চেষ্টা করবো না, কচ্ছপের মতো কিছু একটা আঁকছি। তাহলে এখন ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা এই দুইটার মাঝখানে যে ডিস্টেন্স সেটা বিবেচনা করো। লেটস সে দ্য ডিস্টেন্স ইজ 200 মিটার্স, রাইট? সো এই দুইটা ডিস্টেন্স হচ্ছে 200 মিটার্স। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা, এটা হচ্ছে আমাদের 200 মিটার্স। আমরা মার্ক করি, লেটস লেটস রাইট 200 মিটার্স। ওকে, সো আমরা যে ডিস্টেন্স আছে এগুলোকে সবসময় তোমরা ছবি তো আঁকবাই অবশ্যই, ঠিক আছে? এটা তো অবশ্যই তোমাদের বলতে হবে না, আমি জানি। তোমরা আঁকো এবং এটা অবশ্যই আঁকবা, ওকে? এরপরে তোমাদেরকে কি বলছে খেয়াল করো। এটুকু তো করা হইলো। আচ্ছা, এটুকু করা হয়েছে, আমরা এটাকে একটু একটু বড় করে করি, হ্যাঁ? ওকে, এবার দেখো আমাদেরকে এরপরে কি বলেছে। আমাদেরকে বলছে যে এখানে খেয়াল করো, ১৫ মিটার পার সেকেন্ড একটা গাড়ির বেগ, আরেকটা গাড়ির বেগ হচ্ছে ২০ মিটার পার সেকেন্ড, এবং বলছে তারা নাকি অগ্রসর হয়, এবং সেটা একজন আরেকজনের দিকে। কারণ বলছে সমবরের দুটি গাড়ি পরস্পর থেকে এত মিটার দূরে অলরেডি আছে এবং ১৫ মিটার পার সেকেন্ড বেগে এবং একটি গাড়ি, এবং আরেকটা হচ্ছে তোমার ২০ মিটার পার সেকেন্ড বেগে আরেকটি গাড়ি অগ্রসর হয়ে নির্দিষ্ট সময় পরে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হবে। যদি সংঘর্ষ হইতেই হয় তাহলে ভাই, একটা গাড়ি যদি বাম থেকে ডানে যায় তার মানে আরেকটা গাড়িকে ডান থেকে বামে আসতে হবে, তাই না? খুবই স্বাভাবিক, কারণ নাহলে সংঘর্ষ হবে কেমনে? ওরা তো দুইজনই ২০০ মিটার দূরে আছে। তো ওদের মধ্যে সংঘর্ষ হওয়ার জন্য অবশ্যই একজন আরেকজনের কাছে আসতে হবে। সো আমি ধরে নিচ্ছি যে আমার যে প্রথম যে গাড়িটা আছে, লেটস সে এই গাড়িটা, আর এই গাড়িটার হচ্ছে আমি বেগ ধরে নিব ১৫, হ্যাঁ? সো এটার বেগ ধরে নিচ্ছি আমি ১৫ মিটার পার সেকেন্ড, আর এটার বেগ ধরে নিচ্ছি আমি ২০ মিটার বা ২০ মিটার পার সেকেন্ড। এই জিনিসটা কিন্তু আমার চয়েস, ঠিক আছে? তুমি তোমার মতো করে করবা, আমি আমার মতো করে করব, কোনো সমস্যা নাই। তুমি চাইলে এই গাড়িকে ২০ ধরতে পারতা, এটাকে ১৫, সরি, এটাকে ১৫ ধরতে পারতা, এটাকে ২০ ধরতে পারতা। তাতে কিন্তু কোনো প্রকার অ্যান্সারে চেঞ্জ হবে না। সো মুখস্থ করবা না, ঠিক আছে? বুঝে বুঝে করবে। তো এখানে এখন আমরা ধরে নিব যে দুইটা গাড়ি, আমি অনেক ডিটেলসে চেষ্টা করি ব্যাখ্যা করতে, সো একটু সময় লাগবে, বাট ধৈর্য ধরে দেখবা ইনশাল্লাহ। এগুলো কিন্তু ওয়ান শট ক্লাসের মতো না, তোমাকে বেসিক ধরে ধরে বোঝানোর চেষ্টা করা হবে। সো ইউ1 ধরলাম আমি এটাকে, আর আমি এটাকে ধরলাম হচ্ছে ইউ2, ওকে? এখন ধরলাম যে লেটস সে যে কোনো একটা গাড়ি থেকে এক্স মিটার দূরত্বে তারা হচ্ছে পরস্পরকে কী করে, ধাক্কা দেয়। সো এটা তুমি যে কোনো গাড়ি থেকে ধরতে পারো। লেটস সে আমি প্রথম গাড়ি থেকে ধরলাম যে সেটা হচ্ছে এক্স মিটার দূরত্বে ধাক্কা দেয়। সো আমি এখানে একটা ধরো একটা বার আঁকলাম, এবং আমরা ধরে নিলাম যে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স, ঠিক আছে? সো বেসিক্যালি এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার এক্স। এইটুকু ডিস্টেন্সে আমার গাড়ি দুটো হচ্ছে ধাক্কা দেয়।
সো আমার ছবিটা একটু মিসম্যানেজমেন্ট হয়েছে, প্রবলি আমি পুরো ছবিটা একটু যদি উপরে নিয়ে যাই তাহলে মনে হয় একটু বেটার হয়, রাইট? ওকে, আর এই জিনিসটাও আমি একটু এখানে বসিয়ে দিলাম। এখন দেখো আমরা এখানে এই কথাগুলো লিখবো, যেগুলো এইমাত্র আমরা লিখছি না, এগুলো আমরা লিখবো যে ধরি গাড়ি দুটির বেগ হচ্ছে এটা, ওকে? তারপরে তারপরে প্রথম গাড়ির বেগ, প্রথম গাড়ির আদিবেগ কত ধরেছি আমি ধরছি হচ্ছে U1, দ্যাট ইজ 15 মিটার পার সেকেন্ড। আর আমাদের যে দ্বিতীয় গাড়ি, সেই দ্বিতীয় গাড়ির আদিবেগ সেটা হচ্ছে আমি U2 ধরছি, যেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবার আরও কি ধরেছিলাম, এখন প্রথম গাড়ি হতে x মিটার দূরে গাড়িদ্বয় মিলিত হয়, মিলিত হয় বলতে গাড়িদ্বয় সংঘর্ষে লিপ্ত হয়। ওকে, ভালো কথা, সংঘর্ষে লিপ্ত হয়। এরপরে কি করতে হবে, আমাদের কিছু গতিসূত্র অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু আমাদের উত্তরটা শেষ। তাই আমরা ধরবো যে ধরো যে টি সময় মিলিত হয়, হ্যাঁ, লিপ্ত হয়, ঠিক আছে, সংঘর্ষে টি সময়ে লিপ্ত হয়, সংঘর্ষে টি সময় লিপ্ত হয়, কারণ টাইমটা খুব ইম্পর্টেন্ট এখানে ক্যালকুলেশন করার জন্য। এখন মানে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য টোটাল টি পরিমাণ টাইম লাগে, এখান থেকে এই গাড়িটাকে এখানে আসতে বা এখান থেকে এই গাড়িটাকে এখানে আসতে, দুইটারই 30 পরিমাণ সময় লাগে। ওকে, এখন কথা হচ্ছে ভাই, আমরা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু তোমার কোনো ত্বরণের কিন্তু কোনো উল্লেখ নাই। দেখো তো কোনো ত্বরণের ব্যাপার-স্যাপার আছে? বলতেছে এই গাড়িটা 15 বেগে যাচ্ছে, এটা 20 বেগে যাচ্ছে, কোনো ত্বরণ বিষয়ে কোনো হিন্টস নাই। তার মানে এটা হচ্ছে সমবেগের কেস, ঠিক আছে? ত্বরণ বিষয়ে কোনো হিন্টস না থাকলে সেটাকে সমবেগ ধরে চিন্তা করতে হবে আর কি। সমবেগের কথাও বলে নাই, বাট ত্বরণ যেহেতু উল্লেখ নাই তার মানে সেটা সমবেগই। কারণ ত্বরণ উল্লেখ না থাকলে তো তুমি সেখানে ত্বরণ ইউজও করতে পারবে না। তাহলে রিমেম্বার আমাদের কোয়েশ্চেনটা ছিল যে তোমার কত সময় পর মিলিত হবে? উত্তর তো হচ্ছে টি সময় পর মিলিত হবে। এখন এটা বের করার জন্য আমরা গতিসূত্র প্রথম গাড়ির জন্য অ্যাপ্লাই করি। চলো তাহলে আমরা লিখি যে প্রথম গাড়ির জন্য আমাদের সূত্র হচ্ছে S=VT। তোমরা এই সূত্রটা নিশ্চয়ই জানো যে S=VT হচ্ছে সমবেগের জন্য সূত্র। কিন্তু রিমেম্বার প্রথম গাড়ির আদিবেগ হচ্ছে U1 ধরছিলাম, সো এটাকে আমরা VT না ধরে এটাকে আমরা ধরতে হবে U1T, ঠিক আছে? মূল সূত্র হচ্ছে VT, সেটা হয়ে গেল U1T। U1 এর মান কত? U1 এর মান হচ্ছে 15 তুমি এখানে বসাও, T এর মান এখানে বসাও। আর তুমি বলবা স্যার S এর মান তো আমি জানি, কারণ Sকে আমি X ধরে নিছিলাম, সুতরাং এসকে যেহেতু আমি এক্স ধরে নিছি, সুতরাং আমি এখানে এস এর জায়গায় এক্স বসাতে পারি। সো আমার এখানে এসও আর থাকলো না, এটা হয়ে গেল এক্স। ওকে, সো এটা এই যে এক্স ইকাল টু যে 15T, এটা এখন আর কিছু করা যায় না, সেজন্য আমরা এটাকে 1 নাম্বার ইকুয়েশন বলবো। লেটস কল ইট ইকুয়েশন নাম্বার 1। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এবার আমরা 2 নাম্বার গাড়ি নিয়ে কাজ করব, আমাদের দ্বিতীয় যে গাড়িটা সেটা নিয়ে কাজ করব। এখানে মনে কুমিল্লাপুর 24 দেখা যাচ্ছে, আমাদের পরবর্তী ভিডিও আর কি ওইটা। তাহলে এখন হবে যে দ্বিতীয় গাড়ির জন্য একই সূত্র, কারণ এটা তো সমবেগে চলতেছে, S=VT, সেম সূত্র, ঠিক আছে? এখন তুমি বলবা স্যার এখানে এস এর ভ্যালু তো এস না, এস এর ভ্যালু হচ্ছে আপনার 200 - x, কারণ এই দূরত্ব যদি হয় x, তাহলে আপনার এইটুকু দূরত্ব হবে হচ্ছে 200 - x, 200 - x। আমি বলবো ইয়েস, ইউ আর রাইট, বিকজ এই পুরো দূরত্ব যদি হয় 200 আর এইটুকু যদি হয় x, তাহলে তুমি বুঝতেই পারতেছো বাকিটুকু হবে 200 - x, রাইট? সো আমরা এখানে লিখবো 200 - x, 200 - x। হোপফুলি তুমি এটা ব্যাপারটা ধরতে পারছো আমি যেটা বুঝাইতে চাইছি। এখানে আমাদের এখানে কালারটা একটু চেঞ্জ করে লেখা উচিত, একই কালার দিলে তোমাদের কনফিউজড করতে পারে। আচ্ছা, এখন তুমি বলবে স্যার এখানে তো ভি আসলে না, ভি বলে কিছু নাই এখানে আপনার দ্বিতীয় গাড়ির বেগ হচ্ছে 20, সো আপনি তো 20 এখানে বসাবেন, রাইট? আমি বলবো 20 বসাবো, চলো 20 বসাই আমরা এখানে। সো আমাদের এখন 2 নম্বর সমীকরণ পাওয়া গেছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো এখন 1 এবং 2 তুমি ইউজ করতে পারো। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দাবি করি, হ্যাঁ, তারপরে আমরা 2 নম্বর নিয়ে কাজ করব। সো আমাদের এই 2 নম্বর সমীকরণে আমরা এই 1 নম্বর সমীকরণটা এখানে বসিয়ে দিব, বুঝতে পারছো? কারণ এখানে একটা জিনিস বোঝো, তোমার অজানা রাশি এখানে 2টা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে টি, আর এখানেও অজানা রাশি হচ্ছে 2টা। সো
আমরা জানি দুইটা অজানা রাশির জন্য মিনিমাম দুইটা ইকুয়েশন লাগে। সো দুইটা ইকুয়েশন আমরা পাইছি, তার মানে ডেফিনেটলি সমাধান হবে। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, এখন সমাধান আমাদের হবে। সো আমরা এখন 2 নং এ 1 নং বসিয়ে দিব আমরা। তোমাদের কিন্তু আমি আগেই বললাম যেগুলো ওয়ান শট ক্লাসের মতো না, তোমাদেরকে বিস্তারিত বুঝতে হবে ইনশাআল্লাহ। প্রতি চ্যাপ্টার থেকে বিগত সালের কয়েকটা কোশ্চেন 24 সাল 25 সাল করলেই তোমরা হচ্ছে ইনশাআল্লাহ ভালো করতে পারবে এসএসসি পরীক্ষায়। আমি এইচএসসিরও ক্লাস নেই, সো একটু ভুলে তোমাদের এইচএসসি বলে ফেলছি। তোমরা তো একদিন এইচএসসিতে উঠবাই, তাই না? তো যাই হোক, তো তোমরা এই জন্য হচ্ছে ডিটেলস দেখার চেষ্টা করবে ভিডিওগুলো। এখন মাই স্টুডেন্টস দেখো, আমি এখানে আছে, আমার অলরেডি আছে 200। আমি 200টা ডিফারেন্ট একটা কালারে লিখি। সো আমার অলরেডি আছে 200, দেন মাইনাস এক্স, এই এক্সের জায়গায় আমি বসাবো 15t, রাইট? হোপফুলি তুমি বুঝতেছো আমি এটা বসাইতে পারি। আর রাইট সাইডে আছে আমার 20t। এবার ভাই দেখো, আমি যদি এটা সলভ করি, 200 ইকুয়াল টু হচ্ছে, দেখো এই 15 যদি ওই দিকে চলে যায় তাহলে এটা হবে প্লাস, তাহলে 20টা টি আর 15টা টি মিলে কয়টা টি হয় বলো দেখি? 35টা টি হয়, তাই না? তাহলে টি এর মান হবে 200/35। একটা ক্যালকুলেটার চাপো, চেপে অ্যান্সারটা বের করো এবং অ্যান্সারটা আসবে। দাঁড়াও আমি একটা ক্যালকুলেটার চাপি। ওকে, সো আমার এখানে একটা ক্যালকুলেটার আছে, আমার অ্যান্সার আসতেছে 5.714। এটা হচ্ছে আমার অ্যান্সার। সো আমার এত সেকেন্ডে আসবে, এটা একটু কেয়ারফুল থাকবা। কারণ কি সেকেন্ডে আসবে? কারণ হচ্ছে আমরা একটু খেয়াল করো, আমাদের সমস্ত কিছু আমরা এসআই এককে বসাইছি, মিটার পার সেকেন্ড এসআই এককে। আমাদের দূরত্ব হচ্ছে সবগুলো মিটারে ছিল, সো আলটিমেটলি আমাদের সময়টাও কোথায় আসবে? সেকেন্ডে আসবে, কারণ সেকেন্ড হচ্ছে এসআই একক। সো হোপফুলি তোমরা এই যে প্রমাণ বলবো না, সরি, এটা হচ্ছে ম্যাথ। হোপফুলি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। আমি পুরোটা একবারে দেখাই যাতে তোমরা বুঝতে পারো যে আমি আসলে কী করলাম। এবার আমরা ঘ নাম্বার প্রশ্ন, মানে পরবর্তী প্রশ্নে চলে যাই, চলো। সো এটা আমাদের বলছে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা। এটা হচ্ছে একটা, বলতে পারো একটা মানে খুবই বিখ্যাত প্রশ্ন। ঠিক আছে, তোমার এই চ্যাপ্টারে প্রতি বছর প্রায় এই টাইপের একটা কোশ্চেন এসেই থাকে। ঠিক আছে, কোনো না কোনো বোর্ডে তো আসেই, তোমরা টেস্ট পেপার বা গাইড দেখলেই বুঝতে পারবা এটা। তো সংঘর্ষের পূর্বে আমরা হচ্ছে প্রথমে শক্তি বের করব, তারপরে আমি সংঘর্ষের পরে বের করব মোট শক্তি। হ্যাঁ, শক্তি বলতে মোট শক্তি কিন্তু বের করব, শুধু শক্তি না। সো সংঘর্ষের আগে আমরা প্রথমে করব হচ্ছে সংঘর্ষের আগে মোট শক্তি। দেখো, মোট শক্তি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, তোমরাও জানো যে সেটা হচ্ছে, আমরা জানি যে একটা হচ্ছে গতিশক্তি, সেটা হচ্ছে হাফ m u1 স্কোয়ার প্লাস হাফ m u2 স্কোয়ার। এখানে দুইটা গাড়িরই কিন্তু ভর আমরা m ধরে নিছিলাম, রাইট? ওটা বলছে সমভর। ওরা প্রথম গাড়ির আদিবেগ হচ্ছে u1 আর দ্বিতীয় গাড়ির আদিবেগ হচ্ছে u2। সেজন্যই তোমরা খেয়াল করতেছো যে এখানে আমরা যেহেতু সংঘর্ষের আগের কথা বলতেছি তাই আদিবেগ নিচ্ছি। এখন তুমি বলতে পারো স্যার এটা তো শুধুমাত্র গতিশক্তি, আপনাকে বলছে মোট শক্তি বের করতে, সো আপনি স্থিতিশক্তি নিচ্ছেন না কেন? তো উত্তর হচ্ছে যে যদি আমি এখানে স্থিতিশক্তি নেই, লেটসে নিলাম, হ্যাঁ, লেটসে আমি স্থিতিশক্তি নিলাম mg h1 প্লাস mg h1, দুইটাই mg h1। কেন? কারণ তোমার খেয়াল করো, এখানে প্রথম গাড়িটা এটা হচ্ছে তোমার ভর হচ্ছে m, এটা ধরো জি ত্বরণের নিচের দিকে একটা ফিল করতেছে জি ত্বরণ, আর হাইট হচ্ছে h1 মানে কি? এটা হাইট কিন্তু, বিভব শক্তির হাইট কিন্তু আমার নিজের উপর ডিপেন্ড করে, কারণ আমি যেখান থেকে রেফারেন্স চিন্তা করব সেটাই হাইট। ঠিক আছে, তো সাধারণত আমরা কিছু কনভেনশনালি কিছু জিনিস চিন্তা করি, যেভাবে হাইট ধরলে আসলে পুরো ক্যালকুলেশনটা সোজা হয়, তো সাধারণত সেভাবেই আমরা ধরবো। তো হাইট যেহেতু, বিভব শক্তির ক্ষেত্রে হাইট যেহেতু একটা আমার একটা চয়েসের বিষয় আছে এখানে, আমি যেখান থেকে চাইলে আমি যদি বলি যে হ্যাঁ আচ্ছা এই জায়গাটা আমার গ্রাউন্ড লেভেল বা রেফারেন্স লেভেল এটা, সো এখান থেকে আমার হাইটটা হচ্ছে আমি ধরছি লেটস সে h1, আর এটার ক্ষেত্রে এখান থেকে আমি হাইটটা ধরছি, এটা h2 হবে না, এটাও h1ই হবে, বিকজ এই দুইটা গাড়ি একই সমতলে আসছে, তাই না? দুইটা গাড়ি তো রাস্তায় আসে, আর রাস্তা তো এমন তো না যে রাস্তা এরকম পাহাড়ি রাস্তা বলছে, তা তো বলে নাই। হ্যাঁ, পাহাড়ি রাস্তা হইলে একটা কথা ছিল যে
এই গাড়িটা এখানে আছে আর ওই গাড়িটা উপরে আছে, তখন তাদের একটা বিভব শক্তির পরিবর্তন হচ্ছে, কারণ তাদের একটা হাইটের চেঞ্জ আসতেছে। দেখো এখান থেকে হাইটটা কম, এখানে হাইটটা বেশি, কিন্তু যেহেতু গাড়ি দুইটা কিছুই বলে নাই, পাহাড়ি রাস্তা বলে নাই, তার মানে এটা সমতল রাস্তা, সুতরাং দুজনের ক্ষেত্রে হাইটের কোনো ডিফারেন্স হচ্ছে না। সো যেহেতু এই গাড়িটা সামনের দিকে যাওয়ার ক্ষেত্রে তার কোনো হাইটের ডিফারেন্স নাই, আমি তো এখান থেকে কেন হিসাব করবো? লেটস সে আমি এই রাস্তার সাপেক্ষে হিসাব করি। এই রাস্তার সাপেক্ষে হিসাব করলে আমার হাইটে কোনো চেঞ্জ হয় নাই, কারণ গাড়িটা উপরের দিকেও যাচ্ছে না, হাইট যে বাড়বে, গাড়িটা রাস্তা ভেঙে নিচেও চলে যাচ্ছে না, যা হাইট কমবে। সো আমার এইচ যদি রাস্তা, তুমি চিন্তা করো এটা যদি সে রাস্তা হয়, রাস্তার লেভেলটাই যদি আমার রেফারেন্স ফ্রেম হয়, তাহলে কিন্তু আমার হাইটের কোনো চেঞ্জ নাই। সেজন্য আমার এখানে বিভব শক্তি হচ্ছে এখানে এইচ কত, শূন্য আমি ধরতে পারি চাইলে, আমার ইচ্ছা। আমি যদি রাস্তাকেই যদি রেফারেন্স ফ্রেম ধরি, তাহলে রাস্তার সাপেক্ষে তো তোমার গাড়ি হচ্ছে শূন্য হাইটে আছে, এবার চিন্তা করতে পারো, ঠিক আছে? যদি গাড়ির যদিও অনেকে এটাতে আর্গু করতে পারো যে গাড়ির তো আসলে শূন্য হাইটে নাই, গাড়িটা তো নিজের একটা হাইট আছে, গাড়ির তো সেন্টার অফ গ্র্যাভিটি একটু উপরে, তাতে কি যায় আসে? তোমার রাস্তা যদি লেভেল হয়, এটা গাড়ি যদি হয় ধরো এখানে আসে, হ্যাঁ, এটা যদি গাড়ি হয় এবং এটা যদি সেন্টার অফ গ্র্যাভিটিও হয়, তোমার সেটা যদি রাস্তা থেকে যদি H1 হাইটে থাকে, একটু পরে এই গাড়িটা যখন সামনে যাবে, সামনে গিয়ে যখন সে এখানে যাবে, লেটস সে গাড়িটা এখন এখানে গেছে, এখানে গিয়ে সে যখন তোমার, সরি চাকাগুলো আবার রাখতে হবে, চাকাগুলো ছোট হয়ে গেছে, এখানে গিয়ে এই গাড়িটা যখন তোমার এখানে আসবে, ঠিক আছে? এবার দেখো তার সেন্টার অফ গ্র্যাভিটি এখানে, সেন্টার অফ গ্র্যাভিটি বা ভার কেন্দ্র এখানে, এই হাইটটা এখনও কিন্তু স্টিল H1ই আছে, এখানেও H1, এখানেও H1, H1 মানে কোনো চেঞ্জ হয় নাই। তার মানে আমাদের বুঝতেই পারতেছো, আমাদের এখানে বিভব শক্তি হচ্ছে mgh1, এখানেও গাড়িটার বিভব শক্তি mgh1, যেহেতু হাইটের কোনো ডিফারেন্স হয় নাই, তার মানে আমার বিভব শক্তির কোনো ডিফারেন্স হয় নাই। আমি আবারও বলতেছি, বিভব শক্তির কোনো ডিফারেন্স নেই, সুতরাং বিভব শক্তি তুমি এখানে ক্যালকুলেট করবাই না, কারণ বিভব শক্তির কোনো ডিফারেন্স হয় নাই। সেজন্য সংঘর্ষের বেলায় যখন তোমাকে মোট শক্তি বলবে, মোট শক্তি বলতে আসলে স্যার তোমাকে গতিশক্তির কথাই বোঝাতে চাচ্ছে। বিভব শক্তির পুরো পয়েন্টটা তোমাদের গাইড বা এই সমস্ত জায়গাতে ব্যাখ্যা নাই এগুলার, কিন্তু পয়েন্ট হচ্ছে যে এটার যে ব্যাখ্যা, এটা তোমাকে জানতে হবে, তাই জানানোর জন্য আমি এতগুলা কথা বললাম। এটা তুমি ওয়ান শট ক্লাসে কোনোদিনও পাবা না, সম্ভব না, ঠিক আছে? তাহলে এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ান শট শুধুমাত্র তারাই পড়বা যা পরীক্ষার আগে পড়বে, যারা হচ্ছে রিভিশন দিতে চাও। তো এখন দেখো আমরা এখানে হোপফুলি এই ঘটনা বুঝতে পারছি, যেখানে আমরা যখন মোট শক্তি বলতেছে, আমার আসলে সংঘর্ষের বেলায় মোট শক্তি বলতে আসলে গতিশক্তিই বোঝাচ্ছে, কারণ বিভব শক্তির পরিবর্তনই হচ্ছে না, সো বিভব শক্তির পয়েন্টটা আসতেছে না, ঠিক আছে? এখন আমরা এত কথার পরে এবার আমরা ম্যাথে মানগুলো বসিয়ে দিই। হাফ ইন্টু এম, এম এর মান আমরা জানি না, U1 এর মান আমরা জানি, U1 এর মান হচ্ছে তোমার 15, U2 এর মান হচ্ছে 20। এখন তুমি আমার সাথে একটু আর্গু করতে পারো যে আপনার এখানে এটা যদি ধনাত্মক দিক ধরেন, তাহলে আপনার এই গাড়িটা তো ধনাত্মক দিকে না, এটা তো ঋণাত্মক দিকে আছে। আমি বলবো ইয়েস, ইউ আর রাইট, এই গাড়িটা ঋণাত্মক দিকে আছে, কারণ এই গাড়িটার দিক যেদিকে যাচ্ছে সেটা যদি আমি পজিটিভ দিক ধরি, তাহলে এই গাড়িটা যেদিকে যাচ্ছে সেটাকে আমি নেগেটিভ দিক ধরতে হবে, অথবা উল্টা ধরতে পারি, আমি এটাকে নেগেটিভ ধরলে এটাকে পজিটিভ ধরতে পারি। সো দুইটাকে আমি একই রকম ধরতে পারি না, কারণ তার সেক্ষেত্রে আমার যে সাইন কনভেনশন সেটা উল্টাপাল্টা হয়ে যাবে। সো লেটস ডু দ্যাট, আমরা দুইটাকে, একটাকে ধরলে পজিটিভ দিকে, একটাকে নেগেটিভ দিকে ধরলাম। তো আমি এটাকে পজিটিভ ধরছি, এটাকে নেগেটিভ ধরছি, এবং এই ভ্যালুগুলো আমরা এখন এখানে বসাবো, ঠিক আছে? আমরা এখানে বসাবো। সো আমাদের এখানে হচ্ছে 15 স্কোয়ার, আর এখানে হবে আমার হাফ ইন্টু এম ইন্টু -20 স্কোয়ার। এবার আমি এটা ক্যালকুলেট ইউজ করতে পারি, ক্যালকুলেট ইউজ করলে এটা হাফ ইন্টু এম ইন্টু, সো 15 স্কোয়ার মানে হয় হচ্ছে 225, আর এখানে তোমার হাফ আছে, এম আছে, আর 20 স্কোয়ার মানে হচ্ছে 400, আর -1-এর উপর হোল স্কোয়ার করলে তোমরা জানো সেটা প্লাস হয়ে যায়, সো দ্যাট ইজ নট গোয়িং টু বি ক্যালকুলেটেড। এখানে এটা দিয়ে ভাগ করলে এটা হবে 200, সো এখানে হবে যে 200, তুমি জাস্ট সিম্পলি ক্যালকুলেট ইউজ করতে পারো, আমি একটু হাতে কলমে দেখাচ্ছি। আর 225কে তুমি হাফ দিয়ে গুণ করতে পারো, সেক্ষেত্রে কত হয় আমি একটু ক্যালকুলেট হিসাব করে দেখি। এটা হয় আমার 112.5, 112.5 এম। এবার যেটা যোগ করলে হবে হচ্ছে এটা 312.5 এম। এই এম এর মান দেওয়া নেই, ঠিক এভাবেই থাকবে, এত জুল আর কি, হ্যাঁ, এত জুল। সো যাই হোক, এবার এটা হচ্ছে আমার শক্তির মান, যেটাই বলো। তো এই জুলটাকে জে দিয়ে লিখলে একটু সমস্যা হতে পারে এই ক্ষেত্রে, কারণ অনেকে কনফিউজড হতে পারো যে জে দিয়ে কি এম জে বোঝাচ্ছে আবার, নাকি এম জে আবার কী জিনিস। আচ্ছা বাই দ্য ওয়ে, যেটা বড় হাতের হবে আর কি। তো যাই হোক, এটা বাংলায় জুল লিখে দিলাম এই জন্য, যাতে তোমার কনফিউশন না হয়। তো এখন সংঘর্ষের পরের কথা বলি। সংঘর্ষের পরে আমাদের যেই গাড়ি দুইটার যে বেগ সেটা কত, সেটা কিন্তু উদ্দীপকে কোনো উল্লেখ করা নাই। তুমি একটু খেয়াল করো, উদ্দীপকে গাড়ি দুটি আদি বেগ সম্পর্কে আছে, কিন্তু শেষ বেগ কত সেটা তুমি জানো না। কিন্তু
দুইটা গাড়ি যখন একসাথে সংঘর্ষ হবে, তারা যখন একসাথে মিলিত হবে, দুইটা গাড়ি লেটসে একসাথে মিলিত হচ্ছে, এক্ষেত্রে এই দুইটা গাড়ির একটা মিলিত বেগ থাকবে। সংঘর্ষ হইলে তারা একসাথে মিলিত হবেই এবং সেক্ষেত্রে তাদের একটা মিলিত বেগ থাকবে, সেই বেগটা আমরা ধরবো ভি এবং আমাদের কিন্তু এই বেগটা বের করতে হবে। তার মানে সংঘর্ষের পরে এই দুইটা গাড়ির, সংঘর্ষের আগে তাদের কিন্তু আলাদা আলাদা বেগ ছিল, কিন্তু সংঘর্ষের পরে তাদের কোনো আলাদা বেগ থাকবে না, তাদের একটাই বেগ হয়ে যাবে। সেই কমন বেগটা আমরা এখন বের করব। তুমি বলতে পারো কীভাবে বের করব? এটা বের করব আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রর কনসেপ্ট ইউজ করে। মনে রাখবা যত সংঘর্ষ আছে সেখানে ভরবেগের সংরক্ষণ সূত্র সবসময় কাজ করবে। ঠিক আছে, আমি আবারও বলছি, যত ধরনের সংঘর্ষ হবে সেখানে ভরবেগের সংরক্ষণ সূত্র অলওয়েজ কাজ করবে। সো আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র আইডিয়াটা ইউজ করে আমরা বেগটা বের করে ফেলবো, কারণ আমাদের তো বেগটা দরকার, রাইট? চলো আমরা এখন ভরবেগের কনসেপ্ট ইউজ করে শেষ বেগ বের করি। তাহলে আমরা লিখি সংঘর্ষের পরের শেষ বেগ, সংঘর্ষের পরে গাড়ির বেগ, গাড়িদ্বয়ের মিলিত বেগ, গাড়িদ্বয়ের বা গাড়ি দুটির মিলিত বেগ ভি আমরা জানি না। তো এক্ষেত্রে তুমি লেখো যে এক্ষেত্রে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র ইউজ করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা ভরবেগের সূত্রের প্রয়োগ করতে পারি। এখন কথা হচ্ছে ভরবেগের সূত্রটা কি? প্রথম বস্তুর ভর, প্রথম গাড়ির ভর হচ্ছে এম, সেটার আদি বেগ হচ্ছে u1, পরের গাড়ির ভরও এম, আদি বেগ হচ্ছে u2, প্রথম গাড়ির ভর হচ্ছে এম, শেষ বেগ তার হচ্ছে আমরা ধরছি মিলিত বেগ ভি, আর দ্বিতীয় গাড়ির বেগ হচ্ছে ভর হচ্ছে এম, দ্বিতীয় গাড়ির বেগও হচ্ছে এক্ষেত্রে ভি। তাহলে এই দিকে থাকবে তোমার বাম পাশে থাকবে মোট আদি, আমি এই কথাটা একটু লিখে দিচ্ছি, এই কথাটা আমি একটু বেসিক থেকে বোঝানোর চেষ্টা করি আসলে, এই জন্য ভিডিওগুলো বড় হয়। মোট আদি ভরবেগ সেটা হচ্ছে মোট শেষ ভরবেগের সমান। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, এখানে তোমার লেখা আছে যে প্রথম গাড়ির ভরবেগ মানে কি জানো? ভর ইন্টু বেগের গুণফল, সিম্পল। প্রথম গাড়ির ভরবেগ, দ্বিতীয় গাড়ির আদি ভরবেগ, এটা হচ্ছে প্রথম গাড়ির আদি ভরবেগ, এটা হচ্ছে দ্বিতীয় গাড়ির আদি ভরবেগ, এটা হচ্ছে প্রথম গাড়ির শেষ ভরবেগ, এটা হচ্ছে দ্বিতীয় গাড়ির শেষ ভরবেগ। তাহলে হলো না প্রথম গাড়ির আদি ভরবেগ, মোট আদি ভরবেগ, আর এটা হচ্ছে প্রথম গাড়ি না, মোট আদি ভরবেগ, আর এখানে হচ্ছে মোট শেষ ভরবেগ। ঠিক আছে, এখন যারা একটু এক্সপার্ট আসো, মানে এগুলো পারো, তারা আমার ভিডিওটা 1.5x দেখতে পারো সুইচ করে। সো এম এর মান কত ভাই আমি জানি না, ইউ1 এর মান কত ভাই আমরা জানি 15, এম এর মান কত অ্যাগেন আমরা জানি না, ইউ2 এর মান কত আমরা জানি -20, -20। এই যে এখন তুমি যদি বলতে স্যার আমি যদি এখানে এইটাকে প্লাস ধরে এটাকে মাইনাস দিতাম তাহলে কি মিলতো? অবশ্যই মিলতো। সেক্ষেত্রে তোমার এটা হতো মাইনাস, এটা হতো প্লাস, সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? এরপরে ভাই এখানে তুমি কমন নাও বা 2 MB লেখো, দুইটা MB আছে, সো 2 MB লেখো। তো এখান থেকে দেখো এখানে এম সব কাটা চলে যাবে, ঠিক আছে? তাহলে এম যদি না থাকে এখানে থাকবে 15, আর এখানে থাকবে হচ্ছে -20, আর এই দিকে থাকবে ভাই 2 ইন্টু ভি, হ্যাঁ 2 ইন্টু ভি, কারণ এম সব কিন্তু গায়েব হয়ে গেছে। তাহলে দেখো ভি হবে 15 থেকে 20কে বাদ দিলে এটা হবে -5, আর এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, সো -5/2 ইজ নাথিং বাট -2.5 মিটার পার সেকেন্ড। তাহলে ভাই আমরা মিলিত বেগ কিন্তু পেয়ে গেছি। এবার আমরা যেভাবে সংঘর্ষের আগে মোট শক্তি বের করছি একই রকমভাবে আমরা এখন সংঘর্ষের পরেও মোট শক্তি বের করব। আমি এটাকে আবার লিখতে পারি, কিন্তু আমি ইচ্ছা করে কপি করব যাতে তুমি এটার সাথে রিলেট করতে পারো, ঠিক আছে? আমি এখানে কপি করব যাতে সংঘর্ষের পরেরটার সাথে আগেরটা রিলেট করতে পারে। দেখো এখন কিন্তু রিলেট করা তোমার জন্য সোজা হয়ে যাবে, কারণ আমি এখন এগুলো ইরেজ করে দিব, আগের জায়গায় এখানে লিখব পরে, ওকে, এখানে পরে লিখে দিছি, ব্যাস দেখছো? এখন লিখে এখন সংঘর্ষের পরে মোট শক্তি আমি আগেও বলছি যে এখানে কিন্তু স্থিতিশক্তির কোনো চেঞ্জ হয় না, সো স্থিতিশক্তি কেন তুমি হিসাবে আনবে
কারণ আগের যে স্থিতিশক্তি সেটা যদি আমি হিসাব করতামও এখানে, হ্যাঁ, এখানে যদি অ্যাডও করতাম, সেটা আলটিমেটলি আমার এখানেও অ্যাড করা লাগতো। আলটিমেটলি দুইটার মানই সমান হতো। এখানে ধরো EP1 EP2, ওইখানেও আমার লিখতে হতো EP1 EP2। সো আলটিমেটলি যদি সমানই হয় দুইটা, তাহলে তো আলটিমেটলি মানে দুইটার না নেওয়া হিসাব। তো যাই হোক, এগুলো আমরা ব্যাখ্যা করেছি, এত ওভার এক্সপ্লেন করার দরকার নেই। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বসাও হাফ ইন্টু, আচ্ছা এখানে তো আরেকটা ঘটনা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এখানে আর এখন আদি বেগ থাকবে না, কারণ এটা তো পরের ঘটনা, সংঘর্ষের পরে কি আর আদি বেগ থাকে নাকি? তাহলে এটা হয়ে যাবে ভি। এই যে ভি যেটা বের করছো তুমি, মিলিত বেগ, এটা হয়ে যাবে ভি। তো এখানে আমাদের একটা সুবিধা হয়েছে যে আমরা এই স্পেশালি এই কোশ্চেনের মধ্যে দুইটাই হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, আর হাফ মানে অর্ধেকটা এম ভি স্কোয়ার, এখানে অর্ধেকটা এম ভি স্কোয়ার। তাহলে অর্ধেক অর্ধেক মিল করলে কত হয় বলো দেখি? পুরো একটা হয় না? তাহলে এটা হবে পুরা এম ভি স্কোয়ার। এম এর মান তো ভাই তুমি জানো না, তাহলে কি সমস্যা না, এম রেখে দাও, -2.5 হোল স্কোয়ার। এবার তুমি এটা ক্যালকুলেটার চাপো, 6.25 এম জুল। তাহলে এখান থেকে তুমি দেখলা আমাদের এনার্জি এটা কিন্তু আর E1 থাকবে না, এটা হয়ে যাবে E2। ঠিক আছে, এটা হয়ে যাবে E2। তাহলে তুমি দেখলা যে সংঘর্ষের পরে এনার্জি কমে গেছে। সংঘর্ষের আগে এনার্জি ছিল তোমার কত ছিল? 312 এম, আর সংঘর্ষের পরে সেটা হচ্ছে 6.2 এম, সিগনিফিকেন্টলি কমে গেছে। এটা প্রমাণ করে যে যে সুতরাং আমার সংঘর্ষের আগের যে মোট শক্তি সেটা অনেক বড় সংঘর্ষের পরের শক্তি থেকে। যদিও তোমাকে আর বেশি কিছু করতে বলে না, এইটুকু করলেই কিন্তু হয়ে যাবে। তুমি লিখবা যে অর্থাৎ অর্থাৎ মোট শক্তির পরিবর্তন হয়েছে, মোট শক্তির পরিবর্তন হয়েছে না? অবশ্যই হয়েছে, পরিবর্তন হয়েছে। এবং মোট শক্তি কী হয়েছে? কমেছে। দেখো, শক্তি কমেছে, শক্তি কত ছিল আর শক্তি এখন কত হয়েছে। তো এই যে শক্তি কমছে, এটা কীভাবে কমে জানো? এটা হচ্ছে ওই যে দুইটা গাড়ি যখন সংঘর্ষ হয়, একটা লোকে কাবুম হয়, তখন যেটা হয় কিছু পরিমাণ তাপ রিলিজ হয়, গাড়িগুলা ভসকায়া যায়, ঠিক আছে? তারপরে অনেক শব্দ হয়, তাই না? সংঘর্ষের সময় অনেক শব্দ হয়, আর ফ্রিকশন কাজ করে, সেখানে ঘর্ষণ কাজ করে, না জানি কী হয়। তো এই সব কিছুর মাধ্যমে আসলে কিছু পরিমাণ এনার্জি আমাদের মানে হারিয়ে যায়, নষ্ট হয়ে যায় এনার্জি, ঠিক আছে? এনার্জি, তো এই জন্য আমাদের এনার্জিটা কমে গেছে। এই ধরনের সংঘর্ষকে আমরা বলি, আমাদের একটা নাম আছে। এই ধরনের সংঘর্ষকে, যেগুলাতে এরকম এনার্জি মানে মোট যে শক্তি সেটা আর স্থির থাকে না, সেটা চেঞ্জ হয়ে যায়, এই ধরনের সংঘর্ষকে আমরা বলি, আমি যে কী লিখছি, হ্যাঁ, সংঘর্ষকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ, এই ধরনের সংঘর্ষকে বলা হয়। ওকে, বা ইংলিশে এটাকে আমরা বলি ইনএলাস্টিক কলিশন। সো এই ছিল আজকের আলোচনা, মূলত গ আর ঘ। এবার আমরা ক এবং খ নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। সো আমি একটু ঘ নাম্বারটা তোমাকে দেখাই, শুরু থেকে একটু দেখো তুমি। যদি নোট প্রিপেয়ার করো সেক্ষেত্রে সুবিধা হবে। তো আমাদের ক নাম্বার প্রশ্নটা ছিল যে ঘর্ষণ কাকে বলে? আচ্ছা, এটা খুব দ্রুত আমরা লিখে ফেলি, চলো। ঘর্ষণ কাকে বলে? লেটস সে ক নাম্বার প্রশ্ন, ঘর্ষণ কাকে বলে? পরীক্ষা আসলে লিখবা যে একটি বস্তু যখন অপর একটি বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে তখন তাদের আপেক্ষিক গতির কারণে, দেখো তাদের গতির কারণে না, কিন্তু তাদের আপেক্ষিক গতির কারণে বা রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক গতির কারণে বাধাপ্রাপ্ত হয়, একে ঘর্ষণ বলে।
ঠিক আছে? একে ঘর্ষণ বলে। তো যাই হোক, এইগুলো আমাদের ক নাম্বার। এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাচ্ছি। আমাদের খ নাম্বারে কী ছিল, আমরা একটু কোশ্চেনটা দেখি। আমাদের খ নাম্বারে ছিল একটি ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করলে অনেক সময় ছক্কায় পরিণত হয় কেন? তো এই ধরনের প্রশ্ন দেখলে আসলে কি লিখবা এটা মাথায় হয়তো আসে না, যে আসলে কি লিখবোটা কি এটা। তো এটা এত বড় কথা, এগুলো আমি এখন আর লিখবো না। আমি এটাকে টাইপ করে তোমাদেরকে একবারে দেখায় বুঝাই দেওয়ার চেষ্টা করি, দাঁড়াও। তো এই প্রশ্নটা অনেকটাই ক্রিয়েটিভ, কারণ এটার ব্যাখ্যা একজন এক একভাবে করতে পারে এবং সবারটাই হবে যদি তুমি ঠিকঠাক মতো ব্যাখ্যা করতে পারো। তুমি প্রথমে বলবা যে ক্রিকেট বলকে আঘাত করলে ছক্কায় পরিণত হওয়ার কারণ কি। তুমি প্রথমে লিখবা একটি ক্রিকেট বলকে যখন ব্যাট দিয়ে আঘাত করা হয় তখন সেটি ছক্কায় পরিণত হওয়ার মূল কারণ হলো ঘাত বল। ঘাত বল তোমাদের বইতে লেখা আছে। ঘাত বল মানে কি জানো? ইংলিশে আমরা বলি ইম্পালসিভ ফোর্স। আচ্ছা, তুমি কি এই শব্দটা শুনছো না? ইম্পালস শুনে থাকতে পারো, পদার্থবিজ্ঞানের বাহিরে এটা শুনে থাকতে পারো। ইম্পালস মানে কি? আমরা কোনো বন্ধু এক বন্ধু আরেক বন্ধুকে কী বলে থাকি মাঝে মাঝে, যে আরে ভাই তুই অনেক বেশি ইম্পালসিভ, মানে তুই খুব দ্রুত কাজ করিস, মানে তুই যে কোনো ডিসিশনে হঠাৎ করে তুই রেগে যাস, হঠাৎ করে তুই ইমোশনাল হয়ে যাস, হঠাৎ করে তুই, ঠিক আছে, মানে বার্গার পেলে একসাথে দুইটা খেয়ে ফেলিস। এটাকে বলে ইম্পালস, মানে খুব দ্রুত, মানে কোনো ডিসিশন ফট করে নিয়ে ফেলা। তাহলে ঘাত বল মানে একই জিনিস, যে খুবই কম সময়ে যদি বিশাল মানের মানে বল প্রয়োগ করা হয়, খুব কম সময়ে যদি বিশাল মানের কোনো বল প্রয়োগ করা হয়। আমি উদাহরণস্বরূপ বলি, এই ধরনের উদাহরণ দেওয়া উচিত না, কিন্তু বললে তুমি বুঝবা। সেটা হচ্ছে চড় মারা, কাউকে চড় মারা, ঠিক আছে? খুব কম সময় ফুটবলের লাথি দেওয়া, এগুলো হচ্ছে খুব অল্প সময়ে বিশাল অ্যামাউন্টে ফোর্স দেওয়া হয়, এগুলো হচ্ছে ঘাত বল। এগুলোকে আমরা বলি ঘাত বল। এই যে তুমি যদি বলো স্যারকে যে স্যার এই শব্দটা, যে স্যার ঘাত বলের কারণে এটা হয়, স্যার বলবে আরে এ তো সব বুঝে, এ তো সব বুঝতে পারছে। ভরবেগের বিশাল পরিবর্তন হয়। আমরা জানি ঘাত বল জিনিসটা কি। ঘাত বল যদি একটা বিশাল অ্যামাউন্টে ফোর্স খুব অল্প সময়ে, ঠিক আছে, আর ভরবেগের সেক্ষেত্রে পরিবর্তন হবে। তার মানে ভরবেগের পরিবর্তন কেমন হবে? হিউজ পরিবর্তন হবে। প্রথমে ভরবেগ থাকবে অনেক কম, পরে ভরবেগ হবে হিউজ, বিশাল একটা মান হবে ভরবেগের। সো তুমি প্রথমেই দেখো বিশাল বলের একটা প্রয়োগ হচ্ছে এখানে। ক্রিকেট বলটি যখন ব্যাটের সংস্পর্শে আসে তখন খুব অল্প সময়ের জন্য ব্যাটের মাধ্যমে বলটির উপর অনেক বড় মানের একটি বল প্রযুক্ত হয়। এই ক্ষণস্থায়ী বিশাল বলকে ঘাত বল বলে। এটা বলতে পারো স্যারকে। তারপরে বলতে পারো স্যার ভরবেগের পরিবর্তন এখানে হয় নিউটনের গতি দ্বিতীয় সূত্র অনুসারে। বলের মান যত বেশি হবে বলটির ভরবেগের পরিবর্তনের হারও তত বেশি হবে। ব্যাটের জোরালো আঘাতে বলটির গতির দিক মুহূর্তের মধ্যে পরিবর্তিত হয় এবং এটি অনেক বেশি বেগ প্রাপ্ত হয়। তারপরে তুমি বলতে পারো এটা হচ্ছে ওই যে তোমাদের বইতে থাকে এফ ইন্টু টি আর কি। হ্যাঁ, এফ ইকুয়াল টু হচ্ছে এম এ আর টি তো টি। তারপর তোমরা পড়ছো যে এম এম আর এ মানে হচ্ছে কি ভি মাইনাস ইউ বাই টি, আর তার সাথে এখানে একটা টি আছে, টি আর টি কাটা, তাহলে এটা হয় এম ভি মাইনাস এম ইউ। আর এম ভি মানে হচ্ছে শেষ ভরবেগ, এটা হচ্ছে আদি ভরবেগ। সুতরাং এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তন। আর এই জিনিসটাকে বলা হয় বলের ঘাত। এটাকে বলা হয় বলের ঘাত। এটা কিন্তু ঘাত বল না, এটাকে বলে বলের ঘাত। ওই যে বিশাল অ্যামাউন্ট অফ ফোর্স তার সাথে টাইম, যতটুকু টাইম লাগছে সেটা গুণ করলে হয় বলের ঘাত। তো এই অ্যাঙ্গেল তুমি কিন্তু এই অ্যাঙ্গেল থেকেও ব্যাখ্যা করতে পারো, ঘাত বল দিয়ে ব্যাখ্যা করতে পারো, ভরবেগের পরিবর্তন দিয়ে ব্যাখ্যা করতে পারো, তারপর শক্তির রূপান্তর দিয়ে ব্যাখ্যা করতে পারো। স্যার ব্যাটের গতির দরুন যে গতিশক্তি থাকে, ব্যাটে তুমি যেই পরিমাণ শক্তি, মানে ব্যাটের সজোরে মারবা, তারপর আবার বল আসতেছে বিশাল গতিতে, সো এখানে একটা বিশাল গতিশক্তির ব্যাপার আছে, সেটা তুমি ট্রান্সফার করে দিবা এমনভাবে টাইমিং দিয়ে যাতে তুমি সেটা ছক্কায় পরিণত হয়। এর একটি বড় অংশ বলটিতে স্থানান্তরিত হয় এবং বলটি এই অর্জিত গতিশক্তি নিয়ে অনেক দ্রুত। এক তো বোলার যখন বল করে, বিশেষ করে সিমাররা যখন বল করে, সেখানে বলে অনেক গতি থাকে, তার উপর আবার তুমি কী করতেছো, তুমি নিজে ব্যাটের একটা গতি দিচ্ছ, প্রপার টাইমিং করার কারণে এই গতিশক্তিটা কনভার্টেড হয়ে যায় ছক্কায়। সো তুমি এভাবে ব্যাখ্যা করতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা প্রত্যেকটা ভিডিও এভাবে ধরে তোমাদের 24 সালের প্রশ্নগুলো আমরা বিশেষ করে ধরে আমরা ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করি। এমসিকিউ ভিডিও আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আসসালামু আলাইকুম।